তারপরে সবার কাছে বাংলাদেশের কোন বিষয়টি আপনাকে কষ্ট দেয় খুব বেশি? আপনি যখন ভাবেন, যখন একা বসে থাকেন, চিন্তা করেন, কোন বিষয়টি? কারণ 32 বছর তো একটা দেশের জন্য কম সময় না। আসলে এটা প্রশ্নটা ছোট হলেও আসলে বিষয়টা অনেক বিশাল। হ্যাঁ, বিশাল। তবে যেটা মাঝে মাঝে আমি আমার সহকর্মীদের সাথেও আলাপ আলোচনা করি সেটা হচ্ছে যে আমরা আসলে না জেনে না বুঝে আরেকজনের সম্পর্কে খামাখা সমালোচনা করে অনেক বেশি সময় নষ্ট করি, অপ্রয়োজনীয়ভাবে অনেক বেশি সমালোচনা নষ্ট করি। যেমন অনেক সময়, ফর এক্সাম্পল আমি একটা বলি, অনেক সময় দেখা যায় যে সরকারি অফিসে একজন সরকারি কর্মকর্তার সামনে হয়তো অনেকগুলো একটা ফাইলের স্তূপ জমে আছে। ওনার 9টা থেকে কাজ শুরু করার কথা, হয়তো যাদের প্রয়োজন তারা এসে বসে আছে দিনের পর দিন, 7 দিন 10 দিন যাবত বসে আছে। উনি হয়তো অনেক সময় নাটক টাটক করে দেখাতেন। উনি সকালে এসে পত্রিকা দেখে অন্য সহকর্মীকে ডেকে বলছেন যে না, সরকারের তো এটা করা উচিত না, এরকম ভাবে করলে ভালো হবে। অথচ ওনার নিজের কাজটা যে ওখানে পড়ে আছে বা জমে আছে গত কয়েকদিন যাবত, যেটা জমে থাকা উচিত না, সেটার দিকে কিন্তু ওনার লক্ষ্য নেই। এটা বিভিন্ন পর্যায়ে আছে। কাজেই প্রত্যেকে যদি নিজের যতটুকু কাজ অতটুকু সম্পর্কে যত্নশীল হয়, তাহলে কিন্তু আমরা অনেক দ্রুত পুরো পরিস্থিতি, পুরো দেশের পরিস্থিতি কিন্তু চেঞ্জ করতে পারবো। কিন্তু সেটা হচ্ছে না কেন? সেটা হচ্ছে না আমার মনে হয় এক্ষেত্রে বোধহয় সব রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতারা, উপর থেকে নিচ পর্যন্ত সকল পর্যায়ের নেতারা, এটা কনসিয়াসনেসের ব্যাপার। আসলে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। শুধু বক্তৃতা দিলে হবে না, বক্তৃতা এসব বিষয়ে থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আমি মনে করি ভালো। কারণ দেখুন, আপনি যেভাবেই হোক 1991 সাল থেকে একটা 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 ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা চলে এসেছি। হচ্ছে এখন 5 বছর, সংবিধানের নিয়ম অনুযায়ী 5 বছর পর পর নির্বাচন হচ্ছে। হয়তো বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন প্রবলেমস আছে, এগুলো একসময় শেষ হয়ে আসবে, আরো স্মুথ হয়ে যাবে সিচুয়েশন। যা বর্তমান পরিস্থিতি আমি মনে করি ভালো। এই মুহূর্তে তৃতীয় শক্তি নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্রই, রাজনীতিতে, নিউজপেপারে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে সর্বত্রই আলোচনা হচ্ছে। আপনি বিশেষ করে এটা শাসক দলের যে পার্টি যে ক্ষমতায়, সেই পার্টির একজন সিনিয়র নেতা হিসাবে আপনি কিভাবে দেখেন এটাকে? আসলে আমাদের দলের সংগঠনকে গুছাতেই এত সময় ব্যস্ত থাকতে হয় যে পত্রপত্রিকা এরকম দেখেছি অনেক সময় লিখছে, কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করার এমন কোন কারণ বা সময় আমি পাইনি। এমন কোন কারণ ঘটেনি? না, বিকজ আমার নিজের যেগুলো কর্মসূচি আছে, দলের কর্মসূচি, আমার ফাউন্ডেশনের কর্মসূচি বলেন, দলকে রিঅর্গানাইজ করার যেসব কর্মসূচি আছে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, বিরোধী রাজনীতি সম্পর্কে আপনি কিভাবে দেখতেছেন? বিরোধী দল যে রাজনীতিটা আগাচ্ছে, নিশ্চয়ই আপনি শুনেছেন, আমরা যে কথা বলছি, এর মধ্যে বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তারা সংসদে যাচ্ছেন না, তারপরে সংসদ অকার্যকর থাকছে। যদিও গত তিনটি নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ 2 বছর বা 2.5 বছর পরেই অকার্যকর হয়ে যাচ্ছে। এই যে প্রবণতা, এটা রোধ করা যায় কিভাবে? এটা আসলে আমার মনে হয় প্রধান যে দুটো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, এই যে পরপর যে 91 সাল থেকে যে কটি নির্বাচন হয়ে গেছে দেশে, জাতীয় সংসদ নির্বাচন, তো মেইনলি দুটো প্রধান দলই দেশে মার্চ করেছে ডেমোক্রেটিক ফোর্স হিসাবে। তো এই দুটো দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যত বেটার হবে, সংসদ কার্যকর বলেন বা দেশের প্রোগ্রেস বলেন, ডেভেলপমেন্ট, ইকোনমিক প্রোগ্রেস যেটাই বলেন, ত্বরান্বিত হবে। আপনি কবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তার স্বপ্ন দেখেন? এরকম কোন স্বপ্ন আমি এখন, যেহেতু আপনি রাজনীতি করেন, আপনার ইচ্ছা থাকবেই। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি এটা যার কপালেই থাকুক না কেন, এটা তো উপর থেকে, এটা আল্লাহর তরফ থেকে ইশারা হবে। কাজে যদি ওরকম ইশারা থাকে আল্লাহ, তাহলে সেটা তো উনিই ডিসাইড করবেন কবে। বাবা প্রেসিডেন্ট ছিলেন, সেনাবাহিনী প্রধান ছিলেন, মা 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের হাসি, কান্না, দুঃখ, বেদনা আপনি কিভাবে দেখেছেন? এটা তো আসলে এভাবে না,
বিষয়টা হচ্ছে আর 10টি পরিবার যেভাবে দেখে, 10টি পরিবারের সন্তান যেভাবে দেখে মা বাবার হাসি কান্না, আমিও ঠিক সেভাবে দেখি। যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মতো একটা দেশে, তারপরেও যতই হোক আমার কাছে তো উনি প্রেসিডেন্ট না, উনি প্রধানমন্ত্রী না, আমার কাছে উনি আমার বাবা, আমার কাছে উনি আমার মা, কাজে আমি ওইভাবেই দেখবো। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিরোধী শিবির থেকে বলা হয় যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 34,000 কোটি টাকা পাচার হয়েছে। এটা আপনি নিশ্চয়ই বক্তৃতা শুনেছেন। শুনেছেন? এই প্রশ্নের আপনাদের জবাবটা কি? এই প্রশ্নের জবাব দিতে হলে তো বলতে হয় যে অপোজিশন, আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার, যে অপোজিশনের নামে যেই যখন ক্ষমতা থাকে, অপোজিশনের নামে এই ধরনের কিছু কথাবার্তা বলে থাকে। তো কিন্তু এই ধারার তো একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। অবশ্যই পরিবর্তন তো হওয়া উচিত। সেটা কিভাবে হতে পারে? ওনারা যদি স্পেসিফিক করে, যারা বলছেন তারা যদি স্পেসিফিক করে বলেন, সেক্ষেত্রে জিনিসটা প্রমাণিত হবে। তখন যাদের বিরুদ্ধে বলছেন তারাও তখন নিশ্চয়ই জবাব দেবে। আর যদি তারা স্পেসিফিক করে না বলতে পারেন, তাহলে তাদেরকে জবাব দিতে হবে যে তারা কেন বলছে কথাটা। তাহলে প্রমাণ হবে যে তারা শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বলছেন। ব্যক্তিগত কিছু প্রশ্নে আসতে চাই। সংসার কেমন চলছে? সংসার একটু অভিযোগের পালায় চলছে। যেমন স্বাভাবিকভাবে যেহেতু রাজনীতিতে জড়িয়ে গেছি এবং ওদিকেই সময়টা একটু বেশি দিতে হচ্ছে, সেই জন্য স্ত্রীর অভিযোগ থাকে, সন্তানের অভিযোগ থাকে যে তাদেরকে সময় দিতে পারি না। যেমন আজকে ছুটির দিন, কিন্তু আজকে আপনার সাথে এখানে আসতে হলো, তো আজকেও তাদেরকে নিয়ে কোথাও যেতে পারিনি, এই অভিযোগটা আছে। অবসর পেলে কি করেন? অবসর পেলে বা ছবি দেখি। বাংলাদেশি ছবি না বিদেশি ছবি? আমার যে স্যাটেলাইট চ্যানেল যেগুলো আছে, এটাতে এইচবিও চ্যানেলটা আমার খুব প্রিয় চ্যানেল, মানে এটাতে অনেক ধরনের সিনেমা দেখায়, তো এই চ্যানেলটা আমি খুব পছন্দ করি। আপনি লেখালেখি করেন? একসময় ছোটবেলায় ছড়া লিখতাম, কবিতা লিখতাম বা গল্প লিখতাম, এখন